আপনারে কতবার ফোন দিছি খালাম্মা, আপনি ধরেন নাই। খালাম্মা এইখানে কোনো ঝামেলা নাই, আমারে কেউ কিছু জিগায় নাই। আম্মা তো আগের মতোই কথা কইছে, আর স্যারও কিছু বলে নাই। তয় খালাম্মা বাসায় আইয়া শুনলাম আম্মা আর স্যারের মন খুব খারাপ আছিল। বাচ্চাটার লাইয়া। আপনি কিন্তু কইছিলেন খারাপ কিছু হইতো না, স্টোর রুমে আটকায় রাখলে। আচ্ছা আচ্ছা, আমার কি তা, এমনি কইলাম। যাই হোক, এই বাসায় সব ঠিক আছে, কোনো ঝামেলা নাই। আমি ফোন দিমুনি আপনারে। কথা শেষ করে পারুল আরও কিছুক্ষণ মোবাইল একই টিপাটিপি করছে। হেরা নিজের চোখের পানি মুছল, তারপর পারুলের পিছনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ এই মুহূর্তে পিছনে ফিরে হেরাকে দেখে পারুল থতমত খেয়ে গেল। এতটাই অপ্রস্তুত হলো যে ওর হাত থেকে মোবাইলটা পড়ে গেল। ভয়ে ভয়ে বলল, আম্মা আপনি এই নে। রান্নাঘরে এসেছিলাম, পুতুলের একটা জিনিস আমার কাছে ছিল পারুল, ভাবলাম দিয়ে যাই তোমার কাছে, এই নাও। বলে হেরা টাকাটা এগিয়ে দিল পারুলের দিকে। হেরা তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে পারুলের চোখের দিকে। পারুল টাকাটা দেখে একটু সন্দেহর দৃষ্টিতে তাকালো। হেরার চোখের দিকে তাকিয়ে কেমন একটা ভয় হচ্ছে ওর। তবুও পারুল হাতটা বাড়িয়ে দিল হেরার দিকে। এই টাকাটা পুতুল স্টোর রুমের দরজাটা আটকানোর সময় তাড়াহুড়ো ওখানেই ফেলে গিয়েছিল। বলেই হেরা আচমকা পারুলের বাড়ানো হাতটাকে পেছনে মুড়িয়ে দেওয়ালের সঙ্গে মাথা ঠুকে দিল। তুমি কি ভেবেছিলে পারুল, আমি জানবো না আমার এত বড় সর্বনাশটা কে করেছে? আম্মা আম্মা কি করছি আম্মা? পুতুল তোর কথায় সেদিন দরজাটা পেছন থেকে লাগিয়েছে, আর তুই কার ইশারায় এই কাজটা করছিস সেটা বল আমায় পারুল। আম্মা কি কাজ? আমি কিছু জানি না আম্মা। পারুল, যার খাস তার এত বড় সর্বনাশ করতে যখন পারিস তুই, তা আরো কিছু করতে পারবি তুই, সেটা আমি জানি। কিন্তু তুই জানিস না নওশাদ আজমি কি কি করতে পারে, তোর 14 গোষ্ঠীকে তার জুতার নিচে পিষে ফেলতে পারে, জানিস তুই এটা? আমি একবার শুধু বলবো, তোর ভাইয়ের মেয়ে সহ তুই সব মরবি। আম্মা আমারে মাফ করেন আম্মা। পারুল হেরার পায়ে পড়ল। মাফ? তুই আমার সন্তানকে মেরে ফেলেছিস পারুল, তোকে কি করে মাফ করবো বল? হেরা পাগলের মতো পারুলের চুলের মুঠি ধরল। আম্মা আমি বুঝতে পারি নাই এত বড় কাম হইব, বিশ্বাস করেন। তোকে টুকরো টুকরো করে নিশালের কুকুরকে দিয়ে খাইয়ে দিল, তোর গোষ্ঠীর লোকজন এই বাসায় ঢুকে দেখতে আসবে না। এখন সত্যি করে বল, কার কথা এই কাজ করেছিস? আম্মা বিথি খালাম্মা কইছে। আমার কোনো দোষ নাই আম্মা, আমার মাফ করেন আম্মা। তোকে মাফ করব? তুই আর তোর খালাম্মা আমায় কি ভেবেছিস? আমার সঙ্গে যা খুশি তাই করবি? আমি নিজের জন্য কোপ দিয়ে মানুষের হাত কাটতে পারি যদি, তাহলে আমার বাচ্চার জন্য তোদের মতো খারাপ মানুষের গলাও কাটতে পারবো, দেখবি? আম্মা গো, আমার কোনো শত্রুতা নাই আপনার সাথে। বিথি খালাম্মা আপনারে দেখতে পারে না। কেন দেখতে পারে না বল? পারুল চুপ করে আছে। বল পারুল। হেরা চিৎকার দিয়ে উঠল। খালাম্মা স্যার রে ভালোবাসে, বিয়ে করতে চাইছিল কিন্তু স্যার করে নাই। স্যার আপনার বিয়ে করছে, আর ভাইয়া আপনারে মা ডাকে। আপনার লগে কত ভালো সম্পর্ক, এই যে দে আম্মা খালাম্মা এই কাম করতে কইছে। আমার মাফ করেন আম্মা। হেরা পারুলের চুল ছেড়ে দিল। অনেক বড় একটা ধাক্কা খেলো পারুলের কথা শুনে সে। পারুল কাঁদছে। আম্মা সত্যি বিশ্বাস করেন, সব বিথি খালাম্মার কথাই করছি। আমি গরিব মানুষ, মানুষের কথায় কাম করি। হেরা নিজেকে সামলা নিয়ে পারুলের দিকে তাকালো। তুই যদি নিজেকে বাঁচাতে চাস তাহলে আমি যা বলবো তাই করবি এখন থেকে। বিথির সঙ্গে কোনো কথা যদি বলিস যে আমি জেনে গেছি সবকিছু, তাহলে তুই আর তোর ভাইয়ের মেয়ে জেলে থাকবি, আর নাকি কবরে থাকবি সেটা আমি ঠিক করব। আর যদি এই বাড়ি থেকে পালানোর চেষ্টা করিস, কুকুর দিয়ে কামড়ে শেষ করে তোকে, মনে থাকবে? থাকবো আম্মা, থাকবো। দে তোর মোবাইল দে আমার কাছে। হেরা পারুলের মোবাইল হাতে নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেলল। শোন, বিথিকে যদি কিছু জানাবি তুই, তাহলে সেটা আমি তোকে কাঁচা খেয়ে ফেলবো একদম, এই কথাটা মনে রাখবি। আম্মা, আমার মনে থাকবো আমার। আমি কাউরে কিছু কমো না, আপনি আমার মাফ কইরা দেন। হেরা ছুটে এলো দোতলায়। বিথি নিশালের পাপাকে ভালোবাসে। কথাটা শুনে হেরার কান গরম হয়ে গেছে। হেরা নিজের চোখের পানি মুছল। মনে মনে বলল, বিথি তুমি এতটা হিংসুটে, এতটা জঘন্য মানুষ, ছি। আমি এতদিন সবটা সহ্য করেছি, কিন্তু আমার বাচ্চাটা কি দোষ করেছিল? এর শাস্তি তোমায় আমি দেব, এবং যাদের দিয়ে দেয়ালে তুমি বেশি কষ্ট পাবে তাদের হাত দিয়ে দেব। শুধু সময়ের অপেক্ষা করো বিথি। হেরা জীবনে সব হারিয়েছে, কিন্তু কোনোদিন কাউকে পাল্টা আঘাত করেনি। কিন্তু আজ আমি সন্তান হারানো এক মা, যার জন্য আমি আমার বাচ্চাকে জন্মের আগেই হারিয়েছি, তাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না, কখনো না।
হেরা চোখ মুছে নিজের ঘরে ঢুকলো। নওশাদ টিভি থেকে চোখ সরিয়ে বলল, কি ব্যাপার, তুমি না আইসক্রিম আনতে গেলে? ভুলে গেছি, সরি, দাঁড়ান নিয়ে আসছি। না থাক, লাগবে না, এখন বাদ দাও। তোমার কি হয়েছে? চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? ভালো লাগছে না। বলেই হেরা বিছানায় শুয়ে নওশাদকে জড়িয়ে ধরল। নওশাদ কিছুটা অবাক হলো। কি হয়েছে, মন খারাপ আবার? হুম। হেরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নওশাদ বলল। আবার সবকিছু মনে করে কষ্ট পাচ্ছ, তাই না? হেরা নওশাদকে শক্ত করে জড়িয়ে ধরল। ওর বিথির মুখটা মনে পড়ছে আর রাগে ঘৃণায় শরীর কাঁপছে। কি ব্যাপার, এত শক্ত করে ধরে আছো যে আমাকে? হেরা নওশাদের চোখের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক। নওশাদ হেরার চোখের পানি মুছে দিতে দিতে বলল, আমি তোমাকে কখনো বলিনি হেরা, আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি জানি। কি হয়েছে তোমার? হঠাৎ করে তোমাকে এমন লাগছে কেন? কিছু হয়নি, আপনি আমায় একটু আদর করে দিন না প্লিজ, তাহলে আমার কষ্ট কম হবে। নওশাদ হেরাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরল। হেরা চোখের পানি মুছে ফেলল। মনে মনে প্রতিজ্ঞা করল সে আর কাঁদবে না। সেদিনের পর থেকে পারুল হেরাকে যথেষ্ট ভয় পায়। এমনকি নওশাদের সামনে আসলে তার হাত পা কাঁপে। আগে যেরকম দাপট দেখাতো অন্য কাজের মানুষদের ওপর, সেটা আর দেখায় না। বিষয়টা আনারের মা পর্যন্ত খেয়াল করলো। একদিন পারুলকে বলেও ফেললো আনারের মা, কি রে পারুল, তোর কি হইছে রে? কই কি হয়েছে খালা? হেইডা তো তুই কইবি। কিছু হয় নাই। এবার বাড়ির থে আইলি, তারপর থে দেখি তুই চুপচাপ থাকস। আগে তো সারাক্ষণ ঠাস ঠাস কইরা কথা কইতি। জরিনা বুয়া বলল, খালা, পারুলের মোবাইল হাত থেকে পয়রা ভাঙছে, এর জন্য মনটা খারাপ। কবে ভাঙছে রে পারুল? জরিনা বলল। 15-16 দিন আগে খালা। পারুল দীর্ঘশ্বাস ফেলল। মন খারাপ করিস না, বেতনের টাকা দিয়া নতুন মোবাইল কিনিস, বুঝলি পারুল? আনারের মা পারুলকে সান্ত্বনা দিল। পারুল তার মোবাইলে দুঃখ না, সে হেরার ভয়ে দিন কাটাচ্ছে। না জানি হেরা কিভাবে ওকে শাস্তি দেয়। সে কোনোভাবেই বিথিকে কিছু বলতে পারছে না। হেরাও নিজেকে অনেক সামলে নিয়েছে। সে আগের মতো সব কিছু নিয়ে গুটিয়ে থাকে না। সংসারে তার দায়িত্বগুলো সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। গত 1.5 বছরে সে বুঝে গেছে নিজের রাজত্বে নিজের নিয়ন্ত্রণটা ধরে রাখতে হয়। নিশাল কলেজ থেকে ছুটিতে এসেছে। হেরার সামনে সে বাচ্চা বিষয়ে কোনো কথা তুললে না। হেরার কঠিন নির্দেশ নওশাদ, এলিন, নাহিন কেউ নিশালকে বলেনি কি হয়েছিল হেরার সঙ্গে। নিশাল খুব নর্মালভাবেই ছুটিটা কাটাচ্ছে। এর মধ্যে একদিন বিথি আর জুথির বাসায় গিয়ে ঘুরে এসেছে। নিশাল হেরাকে কিছু বলেনি, কিন্তু হেরা নওশাদের কাছ থেকে জানতে পেরেছে তার নানু আর মামা মামি আসছে অস্ট্রেলিয়া থেকে। নওশাদ একদিন রাতে বলল, আগামীকাল নিশালের নানু আর মামা আসবে দেশে। জানো হেরা, একটা সময় আমার শাশুড়ি কোনো এক অজানা কারণে আমাকে দেখতে পারতো না। কেন? জানি না। না মানে, আপনি পাত্র হিসেবে কোন দিক দিয়ে কম ছিলেন বলেন তো? ইঞ্জিনিয়ার, দেখতে মাশাআল্লাহ এত ভালো, তারপরেও? আমার গ্রিন কার্ড ছিল না হয়তো, তাই। ওনারা গীতির জন্য যাকে পছন্দ করেছিলেন তিনি উন্নত দেশের গ্রিন কার্ড ধারী ছিলেন। বিয়ের অনেক বছর পর উনি আমাকে মেনে নেন। তাও গীতির সঙ্গে যেতাম ওদের বাসায়, কিন্তু আমাকে আসার জন্য কেউ খুব একটা বলতো না। গীতির মন রক্ষায় যেতাম। তারপর একটা ঘটনা ঘটলো, হয়তো সেজন্যই উনি আমার প্রতি হঠাৎ অনেক বেশি নরম হয়ে গেলেন। কি ঘটনা? যার সঙ্গে গীতির বিয়ে ঠিক হয়েছিল সেই খালাতো ভাই বিয়ে করেছিল ঢাকার স্বনামধন্য এক ব্যবসায়ীর ফ্যামিলিতে। বিয়ের বছর খানেক পরে ওনার ডিভোর্স হয়ে যায়। আত্মীয় স্বজনরা যারা দেশে থাকতো সবাই জানতো না কি কারণে বিয়েটা ভাঙে, কিন্তু গীতির মা প্রিয় ভাগ্নের জন্য আফসোস করে নিজের মেয়ের সঙ্গে বিয়েটা হলে ভাগ্নেও সুখী হতো, মেয়েও আমেরিকার নাগরিক হতো, এরকমটা ভাবে। কোথাও একটা দীর্ঘশ্বাস ফেলতে নেই ভেবে। তারপর কয়েক বছর পর আমিও নিজেকে প্রতিষ্ঠিত করছি যখন হঠাৎ ওনার আমার প্রতি আচরণ পরিবর্তন হতে থাকলো। আমি ভাবলাম যাক, এত বছর পর মেয়ের জামাইয়ের মর্যাদা পাচ্ছি। তখন একদিন গীতির কাছ থেকে শুনলাম ওই খালাতো ভাইয়ের বিয়েটা কেন ভেঙে যায়, কারণ ওনার শারীরিক সমস্যা ছিল যার জন্য ওনার স্ত্রী ডিভোর্স দিয়ে দিয়েছে। তখন আমি হাসতে হাসতে বললাম গীতিকে, আজ বুঝলাম হঠাৎ শাশুড়ি মা কেন আমার প্রতি আদর প্রদর্শন করছেন। গীতি বলল, যা, তা হবে কেন আম্মা? কাউকে আপন করতে একটু সময় নেন, তোমার ক্ষেত্রেও তো তাই হয়েছে। আমি বললাম না না গীতি, আসল ঘটনা তাহলে এই। তারপর থেকে আমি গীতিকে খাপাতাম, বিয়েটা যদি গ্রিন কার্ডের সঙ্গে হতো কি অবস্থা হতো তোমার। তোমার সব দীর্ঘশ্বাস
কোথায় গিয়ে জমতো। ধীরে ধীরে আমি গীদের মায়ের কাছে প্রিয় পাত্র হয়ে উঠেছি। গীতি চলে যাওয়ার পরও তিনি আমাকে ছেলের মতো আদর স্নেহ করেছেন। একসময় বললেন, বিয়ে করো নওশাদ, কতদিন আর একা থাকবে? তোমার বাসাটা ঠিকঠাক রাখার জন্য একজন মানুষ দরকার। বিয়ে করেছি শুনে ফোন দিয়েছিলেন, খুশি হয়েছে কিনা বোঝা যায় নাই। মুখে বলেছেন, ভালো করেছো নওশাদ, নিশালের খেয়াল রেখো তোমরা। নিশালকে খুব ভালোবাসেন তাই না? হ্যাঁ, আগে অস্ট্রেলিয়া থেকে এলে এই বাসায় থাকতো কয়েকদিন, এখন হয়তো চাইবে না। হেরা, আমি ওনাকে বাসায় আসার জন্য বলতে চাই। ছি, আপনি আমার কাছে অনুমতি চেয়ে আমায় লজ্জায় ফেলে দিয়েছেন নিশালের পাপা। এটা এখন তোমার সংসার হেরা, তোমার কাছ থেকে অনুমতি নেওয়াটা আমার কর্তব্য। হেরা নওশাদের হাত ধরল। আমার আগে এই সংসার যার ছিল, যে এই সংসারটা তিল তিল করে গড়েছিল, তার মাকে এখানে আসার জন্য বলতে আমার অনুমতি নেওয়ার তো কোনো দরকার নেই, প্লিজ। ঠিক আছে, ওনারা আসলে এখানে আসতে বলবো। অবশ্য তিনি আগেই বলেছেন তোমাকে দেখতে আসবেন একদিন। এক কাজ করুন, উনি যেদিন আসবেন সেদিন সবাইকে দাওয়াত দিন আপনি। সবাই মানে? বেথি আপু, জুথি আপু, সবাই। নিশালের ভালো লাগবে সবার সঙ্গে সময় কাটালে। ঠিক আছে, থ্যাঙ্কস হেরা। এই দেখো, আবার থ্যাঙ্কস দিচ্ছেন আমায়। নওশাদ হেরা দিকে তাকিয়ে হাসল। 3 দিন পর নওশাদ গীতির পুরো ফ্যামিলিকে ডিনার দাওয়াত দিল। হেরা শখ করে রান্না করলো নিজের হাতে। নিশাল এসে একবার জিজ্ঞেস করলো, মামনি হঠাৎ দাওয়াত কেন? বারে, তোমার নানু মামা মামি এসছেন এত বছর পর, দাওয়াত দেওয়াটা আমার দায়িত্ব বাবা। তাই বলে তোমার এই গরমে রান্না করার দরকার ছিল না মামনি, লোকজন তো ছিলই। আমার কোনো সমস্যা হয়নি, সব করেই করলাম। সন্ধ্যায় 3টে গাড়ি দিয়ে সবাই একসঙ্গে এসে বাসায় ঢুকলো। নওশাদ এগিয়ে গিয়ে শাশুড়িকে সালাম দিয়ে গাড়ি থেকে ধরে নামালো। কেমন আছেন মা? ভালো আছি বাবা। শাশুড়ি নওশাদের মাথায় হাত রাখল। গীতির বড় ভাই ফাহমিদের সঙ্গে আগে থেকেই ভালো সম্পর্ক নওশাদের। তিনি অস্ট্রেলিয়াতে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ভাবি ডাক্তার। ফাহমিদ নওশাদকে জড়িয়ে ধরে বলল, তুমি তো দেখি আগে থেকে আরো ইয়ং হয়ে গেছো নওশাদ। ভাইয়া কি যে বলেন। নওশাদ হাসতে হাসতে বলল। পাশ থেকে স্বভাবসুলভ বিথি বলে উঠল, দুলাভাই কেন ইয়ং হয়ে গেছে একটু পরেই দেখবে ভাইয়া। নওশাদ বিথির খোঁচাটা গায়ে মাখল না। সবাই মিলে ড্রয়িং রুমে বসতেই হেরা দোতলা থেকে ছুটে এলো। হালকা কমলা রঙের ভেতর বেগুনি সুতার কারুকাজ করা একটা সফট সিল্ক শাড়িতে তাকে অপূর্ব লাগছে। অনেকদিন পর শাড়ি পরেছে নওশাদ। তাকে তাকিয়ে দেখছে মুগ্ধ হয়ে। গীতির মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলো হেরা। কেমন আছেন মা? গীতির মা ও মুগ্ধ হয়ে হেরাকে দেখছে। হেরাকে তিনি বুকে জড়িয়ে ধরে বললেন, তোমাকে দেখার জন্য অপেক্ষা করছিলাম, তুমি মা ডেকেছো শুনে খুশি হলাম। আপনি নিশালের পাপার মা, মানে আমারও তো মা হলেন তাই না? হেরার গালে হাত ছুঁয়ে তিনি বললেন, তুমি অনেক সুন্দর দেখতে মাশাআল্লাহ। তারপর নওশাদের দিকে তাকিয়ে বললেন, নওশাদ, ওর বয়স কম হলে কি হবে, ওর চেহারা দেখে বুঝতে পারছি ও ওর সংসারের দায়িত্ব শক্ত হাতে বুঝে নিয়েছে। হেরা গীতির মায়ের হাত ধরে বলল, আপনি আমার জন্য দোয়া করবেন মা। বিথি আর জ্যোতি অবাক হয়ে দেখছে হেরাকে। কতটা আত্মবিশ্বাসী, কতটা দৃঢ়তা হেরার মধ্যে। অবশ্যই দোয়া করি তোমাকে হেরা, তুমি আমার মা হারা নাতিকে মায়ের আদর দিচ্ছ, তোমার জন্য সব সময় আমার দোয়া রইল। আমাকে ফোন দিয়ে নিশাল তোমার গল্প করবে, তার মা মনি কি কি করে সব বলে। আচ্ছা, আমার নিশাল কোথায়? হেরা বলে উঠল, মা, নিশালের টিচার এসেছে, আধ ঘন্টা পরে আসছে ও। আনারের মা সবার জন্য জুস নিয়ে আসতেই হেরা নিজের হাতে তুলে দিল সবাইকে। বিথির দিকে তাকালে ওর ঘৃণা হচ্ছে, তবুও সে হাসি মুখে গ্লাস তুলে দিয়ে বলল, হাসিব ভাই আসলেন না যে আপু? ওর এক প্রফেসরের মেয়ের বিয়ে আছে, সেখানে গিয়েছে। হেরা হাসলো। একটু পর নিশালের টিচার চলে যাওয়ার পর নিশাল এসে তার নানুর পাশে বসলো। নিশালকে জড়িয়ে ধরে চোখ ভিজে উঠল ওর নানুর। নানু সব সময় আমাকে দেখলেই কাঁদতে হবে? নিশাল নানুকে জড়িয়ে ধরে বলল, কারণ তোমার চেহারা তোমার মাম্মার মতো হয়েছে ভাইয়া, ওকে তো দেখতে পাচ্ছি না কোথাও। নিশাল হাত ধরে বসে গল্প করছে ওর নানুর সঙ্গে। নওশাদের দিকে তাকিয়ে নিশালের নানু বলল, নওশাদ ক্যাডেট কলেজ থেকে বের হলে নিশালকে আমার কাছে অস্ট্রেলিয়ায় নিয়ে যায়, ওখানে পড়াশোনা করবে, কি বলো? নওশাদ বলল, মা, তাহলে আমি কিভাবে থাকবো বলেন? আমি তো অপেক্ষা করছি, ও আসলে ওর বাকি পড়াশোনা আমার চোখের সামনে থেকে করবে। নিশালের মামা জিজ্ঞেস করল, নিশাল কি নিয়ে পড়তে চাও? মামা,
আমি তো আর্মিতে যেতে চেয়েছিলাম কিন্তু পাপা না করলো। এখন দেখি আগে পরীক্ষা দেই, রেজাল্ট হোক। নওশাদ বলল, আর্মিতে গেলে আমার ভবিষ্যৎ ব্যবসাকে দেখবে। নিশালের মামির সঙ্গে গল্প করছে হেরা, আর বিথির দিকে পুরো মনোযোগ দিয়ে আছে। ওর মন বলছে বিথি পারুলের সঙ্গে কথা বলার সুযোগ খুঁজবে, কিন্তু হেরা তা চাইছে না। এলিন নাহিন ওপরে পারুলকে আলমারি গোছানোর নাম করে বিভিন্ন কাজ দিয়ে ব্যস্ত করে রেখেছে। হেরার ইচ্ছে করছে না এত সুন্দর পরিবেশটা নষ্ট করতে। নিশালের নানু যতদিন আছে ততদিন এসব কিছু সামনে আনতে চাইছেন না হেরা। কিন্তু ওই যে বলে না, মানুষ ভাবে এক আর হয় আরেক। ডিনার পর্যন্ত সব কিছু ঠিক ছিল, কিন্তু ডিনারের পর ঘটল অন্য ঘটনা। খাওয়ার সময় সবাইকে নিজের হাতে খাওয়া পরিবেশন করতে ব্যস্ত থাকায় হেরা খেয়াল করেনি বিথি কী করছে। নিশাল এলিন নাহিনকে ডেকে এনেছে ডিনার করার জন্য। সেই ফাঁকে পারুল 3 তলা থেকে নিচে নেমে এসেছে। হেরা খেয়াল করেছে পারুলকে রান্নাঘরের আশেপাশে, কিন্তু তখন সবার সামনে পারুলকে কিছু বলতে পারেনি সে মনে মনে চাইছিল বিথি যেন পারুলের সঙ্গে কোনো কথা না বলে। বিথির জন্য এতগুলো মানুষকে সে লজ্জায় ফেলতে চায় না, বিশেষ করে নিশালের নানুকে, যাকে সে শ্রদ্ধা ভরে মা বলে ডেকেছে। অনেক বছর কাউকে তো মা ডাকা হয় নাই, অন্তত সেই ডাকটার অসম্মান সে চায় না। কোনো ঝামেলা আজ। নিশাল বিথির 2 মেয়ে সঙ্গে দুষ্টমি করছে, খেলছে, তাই দেখে হেরা দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটা বাচ্চাদের কত পছন্দ করে। খাওয়ার সময় কোনো ফাঁকে বিথি পারুলকে ইশারায় পাশের গেস্ট রুমে নিয়ে গেল। হেরা খেয়াল করেনি। কিরে পারুল, তোর কোনো খবর নাই কেন? পারুল চুপচাপ দাঁড়িয়ে আছে। তুই যে সেই বাড়ি থেকে এসে ফোন দিলি, এরপর একদম ডুব দিয়ে দিলি। মোবাইল কোথায় তোর? ফোন দিলেই দেখি বন্ধ। পারুল কি বলবে বুঝতে পারছে না। সে বিথির দিকে তাকিয়ে আছে। কথা বলছিস না কেন? হাঁ করে তাকিয়ে আছিস কেন? পারুল ছুটে এসে বিথির পায়ে ধরে বলল, খালাম্মা, আপনি এতদিন যা যা করতে বলেছেন সব করেছি, কোনো ভালো মন্দ চিন্তা করি নাই। এখন আমারে মাফ করেন, আমারে বাড়ি যাইতে দেন। বিথি অবাক হয়ে গেল পারুলের কথা শুনে। তার চেয়েও অবাক করা কাণ্ড, বিথি আর পারুলের পিছনে নিশাল দাঁড়িয়ে আছে, ওরা খেয়ালে করেনি। এটাকেই কি বলে কাকতালীয় ব্যাপার? তা না হলে হঠাৎ কেন নিশাল গেস্ট রুমে আসবে? পারুল বিথির পা ধরে আহাজারি করছে। আমি এখানে থাকতে চাই না খালাম্মা, আম্মা সব জাইনা গেছে। আপনার কথায় আমি ওনারে স্টোর রুমে আটকায় রাখছিলাম, বাচ্চাটা নষ্ট হয়েছে এর জন্য। এখন আম্মা আমার সঙ্গে কখন কি করে সেই ডরে আমি আর থাকতে পারতেছি না। চুপ কর, কান্না বন্ধ কর। আগে বল, এসব হেরা জানলো কিভাবে? অত জানার কথা না। আমি জানি না খালা আম্মা, আম্মা সব জানে। আম্মা যে কি খেপছে আমি দেখছি, হ্যার রাগ। আমার আর আপনার জন্য নিজের বাচ্চাটা নষ্ট হইল, রাগ তো হইবই। চুপ কর পারুল। বিথি পারুলকে ধমক দিল। না খালাম্মা, আপনি কইছিলেন বড় কোনো ক্ষতি হইতো না, কিন্তু আমার সব শেষ হইছে। স্যার জানলে আমারে গুলি কইরা মারবো খালাম্মা। পারুল কাঁপছে ভয়ে। আমারে বিদায় কইরা নিয়ে যান এই বাসা থেকে। আমি গরিব মানুষ, আপনার কথায় একটা কাজ করছি, বুঝতাম পারছি না কি হইতে পারে। আমার লাইগা কত বড় সর্বনাশ হইল আম্মা আর স্যারের, এখন বুঝতাছি। এত বোঝাবুঝির দরকার নেই, এখন চুপ কর। আমার পা ছাড় পারুল। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করা যায় তোর জন্য। হেরা সব জেনে গেছে, এই কথা তোকে কে বলেছে? খালাম্মা আমারে আম্মার ধমকি দিছে। তুই আমার কথা বলিস নাই তো? পারুল চুপ করে গেল। এই কথা বলছিস না কেন পারুল? আম্মা সব জানে খালাম্মা। বিথি মাথায় হাত দিল। এত বড় ঘটনা ঘটে গেল, তুই আমাকে আগে ফোন দিবি না? পারুল চোখ মুছতে মুছতে বলল, আমার মোবাইল আম্মা আসার দিয়া ভাঙা ফেলছে খালাম্মা। তোর ফোন নাই কিন্তু বাসায় কারো ফোন থেকে ফোন দিবি না, গাধা। দুলাভাই জানে? জানি না, মনে হয় না। স্যার জানলে তো আমারে খালাম্মা মায়েরা ফেলবো। আপনি কিছু করেন। বিথি টেনশনে পড়ে গেল। নিশালদের কথা শুনে মোটামুটি সব বুঝে গেল। সে বিথিকে যত দেখছে তাজ্জব হয়ে যাচ্ছে। তার খালামণি একবার মামনিকে শপিং মলে ফেলে রেখে চলে আসে, আর এবার তো সবচেয়ে জঘন্য একটা খারাপ কাজ করেছে। মামনিকে স্টোর রুমে আটকে রেখেছে, যার জন্য বেবিটা নষ্ট হয়ে গেল মামনির পেটেই। এত বড় কাজটা জেনে বুঝে করেছে খালামণি। পারুলকে দিয়ে কাজটা করাতে পারলো খালামণি? নিশাল চিৎকার দিয়ে উঠল। ছি খালামণি ছি।
বিথি পিছনে তাকিয়ে নিশালকে দেখে আঁতকে উঠল। তুমি এত বড় একটা খারাপ কাজ আমার সঙ্গে করতে পারলে? তুমি জানো না আমি কতটা এক্সাইটেড ছিলাম বেবিটার জন্য। তুমি একটা খুনি খালামণি, তুমি একটা খুনি। তুমি আমার ভাই বোনকে মেরে ফেলেছো। নিশাল পিছন ফিরতেই বিথি ডেকে উঠল। নিশাল বাবা, আমার কথাটা শোনো প্লিজ, আমার কথাটা শোনো। নিশাল ছুটে গেস্ট রুম থেকে বের হয়ে এলো, ওর পিছনে পিছনে দৌড়ে এলো বিথি। ডিনার শেষ করে তখন সবাই আবার গল্পে ব্যস্ত। নিশালের খুব কান্না পাচ্ছে, সে তার খালামণির কাছ থেকে এরকম কিছু কল্পনাই করতে পারেনি। হঠাৎ নওশাদ নিশালের দিকে তাকিয়ে বলে উঠল, নিশাল বাবা, কি হয়েছে তোমার? চেহারা এমন লাগছে কেন? নওশাদ উঠে এসে নিশালের সামনে দাঁড়ালো। ঘরভর্তি লোকজন, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে নিশালের দিকে। হেরা খাওয়ার টেবিলের কাছে ছিল, সেও এগিয়ে এলো। কি হয়েছে নিশাল? নিশাল হেরার দিকে তাকিয়ে কেঁদে ফেলল। বিথি ছুটে এসে হেরাকে সরিয়ে দিয়ে নিশালের হাত ধরে বলল, আমার সঙ্গে এসো নিশু প্লিজ, তোমরা সরো হেরা। নিশাল বিথির হাত ঝাড়া দিয়ে ফেলল, ঘর কাঁপিয়ে চিৎকার করে উঠল। ছাড়ো আমার হাত, তুমি আমাকে ধরবে না। স্টে অ্যাওয়ে ফ্রম মি। নওশাদ, হেরা, নিশালের নানু, মামা, মামি, জুথি, নিশালকে দেখে সবাই এত অবাক হচ্ছে, কেউ কিছু বলতেই পারছে না। নওশাদ ছেলের হাত ধরল। বাবা, কি হয়েছে তোমার? আমাকে বলো। এই নিশালকে নওশাদ চিনতে পারছে না। তার ছেলে এতটা রাগ কি নিয়ে করতে পারে বুঝতে পারছে না সে। নিশাল, কি হয়েছে তোমার? হেরা নিশালের ঘাড়ে হাত রাখল। পাপা। বলো পাপা। নওশাদ ছেলেকে দেখে অস্থির হয়ে যাচ্ছে। দুলাভাই আমার সঙ্গে রাগ করেছে, আমাকে কথা বলতে দেন। বলে বিথি আবার নিশালের হাত ধরে টেনে পাশের ঘরে নেওয়ার চেষ্টা করলো। নিশাল ঝাড়া দিয়ে বিথির হাত ফেলে দিল। বাসার সব কাজের মানুষ ওকে ঝুঁকি দিচ্ছে। পারুল সেই ফাঁকে পালানোর চেষ্টা করছিল, নাহিন গিয়ে ওকে আটকালো। নওশাদ বিথির দিকে তাকিয়ে বলল, বিথি প্লিজ, তুমি দূরে সরো। আমার ছেলেটা এরকম কেন করছে বুঝতে দাও আমাকে। কি বলেছো তুমি ওকে? দুলাভাইও আমার সঙ্গে রাগ করে আছে, আমাকে কথা বলতে দিন। কি নিয়ে রাগ করেছে সেটাই তো জানতে চাইছি। আর নিশাল তো কখনো এরকম করে না। বিথিপুর পাপাকে সামলাতে দেন ছেলেকে। হেরা বিথির উদ্দেশ্যে করে কড়া গলায় বলল, তুমি চুপ করো হেরা। চুপ খালামণি, আর একটা কথাও তুমি বলবে না। নিশাল চিৎকার করে উঠল। হেরা বুঝে ফেলেছে নিশাল কিছু একটা শুনেছে, এখন ওর অস্থির লাগছে। ইয়া আল্লাহ! নিশালের নানু উঠে এসে বলল, কি হয়েছে ভাইয়া, কি করেছে খালামণি? নওশাদ ছেলের হাত টেনে ধরে বলল, আমাকে বলো বাবা। পাপা, এই মহিলা একটা খুনি। ঘর কাঁপিয়ে চিৎকার করে বিথির দিকে ইশারা করল নিশাল। ও মামনির বেবিটাকে ইচ্ছে করে মেরে ফেলেছে। পুরো ঘরের ভেতরে একটা বাস পড়লে যেই অবস্থা হবে তাই হয়েছে। সবাই বিথির দিকে তাকিয়ে আছে। পাপা, আমি তোমাকে বলিনি, কাউকেই বলিনি। মামনিকে ইচ্ছে করে শপিং মলে ফেলে এসেছিল খালামণি। তখন আমি কিছুই বলতে পারিনি তোমাকে, পাপা মাম্মার কথা ভেবে। নওশাদ নিজের কানকেও বিশ্বাস করাতে পারছে না, ঘরের প্রতিটা মানুষেরও একই অবস্থা। আর এবার মামনিকে স্টোর রুমে পারুলকে দিয়ে আটকে রেখেছিল বিথি খালামণি। মামনি অসুস্থ হয়ে গেল, তাই বেবিটাও। নিশাল আর কিছু বলতে পারছে না। হেরা দূরে সরে গেল সেখান থেকে। এলিন আর নাহিনের কাছে গিয়ে বলল, তোমরা বাচ্চাগুলোকে নিয়ে উপরে চলে যাও তো, আমি চাই না বাচ্চাগুলো এইসব ঘটনা দেখে ভয় পাক। এলিন নাহিন বাচ্চাদের নিয়ে উপরে চলে গেল। বিথি বলে উঠল, এসব কি বলছো নিশু? তুমি কি শুনেছ? কি শুনতে কি শুনেছি? দাঁড়াও খালামণি। পারুল, পারুল বলে চিৎকার করে উঠতেই পারুল ভয়ে ভয়ে সামনে এসে দাঁড়ালো নিশালের। সব সত্যি করে বলো পারুল। পারুল ভয়ে ভয়ে বলতে বাধ্য হলো সব। জ্যোথি বলে উঠল, বাহ, এখন কাজের মানুষ সাক্ষী দিচ্ছে আমার বোনের বিরুদ্ধে। দুলাভাই, আপনার কি মনে হয়? এটা তো রীতিমতো অপমান। নিশাল জ্যোথিকে বলল, জ্যোতি খালামণি, তুমি আর কথা বলো না। মামনিকে শপিং মলে ফেলে এসে খালামণি তোমাকে ফোনে যখন সব বলেছে, আমি নিজের কানে শুনেছি। তুমি এসব কিছু গোপন করে তুমিও অপরাধ করেছো। কিন্তু আমি কি করতাম বিথি? ভুল করে এসে ফোন জানিয়েছে। আমাকে করার ছিল বলো? নওশাদ অবাক হয়ে বলল, আমি আসলে বুঝতে পারছি না আমি কি শুনছি আর কি দেখছি। মা, আপনি কিছু বুঝতে পারছেন? ভাইয়া? নিশালের নানু উঠে এসে বিথির গালে আচমকাই একটা থাপ্পড় বসিয়ে দিল।
তোর জন্য আজ আমি, আমার পুরো ফ্যামিলি, আমার মৃত মেয়েটা লজ্জায় নওশাদ আর ওর বউর সামনে মরে যাচ্ছি। ছি ছি বিথি, এই বৃদ্ধ বয়সে আমাকে তুই এতটা লজ্জায় ফেললি? বিথি মায়ের হাতে থাপ্পড় খেয়ে দাঁড়িয়ে আছে, রাগে কাঁপছে সে। নিশাল পারুলকে উদ্দেশ্য করে বলল, তুমি এই বাসায় কত বছর ধরে আছো, তারপরেও তুমি এত বড় একটা কাজ করতে পারলে পারুল? নওশাদ রাগে কাঁপছে, চিৎকার করে বলল, শোয়েব কোথায়? ওকে বলো এই পারুলকে পুলিশে হ্যান্ডওভার করে দিতে। আমি বিশ্বাস করতে পারছি না একটা মেয়ে ঠান্ডা মাথায় এরকম কোনো কাজ করতে পারে। পারুল দৌড়ে গিয়ে হেরার পায়ে ধরল। আম্মা আমারে মাফ করে দেন আম্মা, আমি গরিব মানুষ, হুকুমের দাস আম্মা। নিশালের নানু বলল, ওই পারুল একা কেন যাবে জেলে? সবচেয়ে আগে বিথিকে নেওয়া উচিত। ফাহমিদ বিথিকে গিয়ে থাপ্পড় দিতে নিল, হেরা হাত ধরে আটকে দিল। কেউ পুলিশে যাবে না। হেরা, আমার বা আপনার যা গেছে ওদের পুলিশে দিলে কি ফেরত আসবে নিশালের পাপা? পারুল, তুমি এখান থেকে যাও নিজের ঘরে। কালকে সকালে তুমি তোমার বাড়ি চলে যাবে। আমি যেন ঘুম থেকে উঠে তোমার চেহারাটাও না দেখি এই বাড়িতে। পারুল চোখের পানি মুছতে মুছতে দৌড় দিল নিজের ঘরে। নিশাল তখনও রাগে ফুপিয়ে কাঁদছে। হেরা এসে নিশালের ঘাড়ে হাত রাখল। মামনি, তুমি সব জানতে, তাহলে কেন পাপাকে বলনি? নওশাদ অবাক হয়ে তাকালো হেরার দিকে। আমি তোমার জন্যই কাউকে কিছু বলতে চাইনি নিশাল। চলো নিশাল, তুমি আমার সঙ্গে চলো। এইখানে তোমার আর আমার না থাকলেও চলবে। তুমি মামুনির সঙ্গে উপরে আসো। বলে হেরা নিশালের হাত ধরল। নিশালের নানু হেরার হাত ধরল। আমি তোমার কাছে লজ্জিত হেরা, আমি ক্ষমা চাইছি। আমার মেয়ে যে অপরাধ করেছে, কোনো মেয়ে হয়ে আরেকটা মেয়ের সঙ্গে এই কাজ করতে পারে আমি কল্পনাও করতে পারছি না। হেরা নিশালের নানুর হাত ধরে বলল, মা, আপনি ক্ষমা চাইছেন কেন? আপনার তো কোনো দোষ নেই। আমার মেয়ের হয়ে আমি ক্ষমা চাইছি। আমি একা ক্ষমা করার কেউ না। এখানে একজন বাবাও তার সন্তান হারিয়েছেন, তিনি কি বলেন দেখুন। হেরা নিশালের হাত ধরে দোতলায় উঠে গেল। নওশাদ বিথির দিকে তাকিয়ে বলল, আমাদের বাচ্চাটা কি সমস্যা করেছিল তোমার বিথি? মানলাম তুমি হেরাকে সহ্য করতে পারো না, কিন্তু যে বাচ্চাটা জন্ম নেয়নি সে কি করেছিল? তুমি না নিজে একজন মা? বিথি অন্যদিকে তাকিয়ে আছে, কোনো কথা বলল না। ফাহমিদের স্ত্রী বলে উঠল, আমি বিথির বিষয়ে কোনো কথা বলতে চাই না কখনো। ও ওর নীতিতে চলে সারা জীবন। ফয়সালের সঙ্গে সংসারটাও করলো না, সেটাও ওর জিদের জন্য। কিন্তু এবার তো তুমি সব লিমিট ক্রস করেছো বিথি। তুমি নিজের দুইটা বাচ্চা মা হয়ে কিভাবে পারলে এমন একটা কাজ করতে? নওশাদ বিথির দিকে তাকিয়ে বলল, এবার বুঝলে কেন তোমাকে বিয়েটা করিনি বিথি? আমি তো ব্যবসায়ী, মানুষ চিনে চলতে হয় আমাকে। তুমি সারা জীবন নিজেরটা বেশি বোঝার চেষ্টা করেছো। তুমি ছোট থেকে স্বার্থপর ছিলে। হেরা তোমার হাঁটুর বয়সী একটা মেয়ে, অজপাড়া গায়ের একটা মেয়ে, কিন্তু বুদ্ধি বিবেচনা তোমার থেকে অনেক বেশি। সে জানতো তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা তুমি কেড়ে নিয়েছো, তবুও তোমাকে আঘাত করতে চায়নি। তুমি ওকে ফেলে দিয়ে এলে বিপদের মুখে। আমাকে বলেছে হেরা কিছু বলবেন না বিথি আপুকে, তাহলে নিশাল কষ্ট পাবে। বয়সে বড় হলেই যে বিচার বিবেচনা বেশি হবে তা কিন্তু নয়। তুমি তোমার পুরো ফ্যামিলিকে ছোট করলে ওর সামনে, গীতিকে ছোট করলে। মেয়েটা কতদিন কি কষ্ট করলো আমি দেখেছি। বয়স কত ওর তোমার থেকে, কত ছোট। ফাহমিদের স্ত্রী রূপা বলল, নওশাদ ভাই, সন্তান কয়েক মাসের পেটের ভেতর নষ্ট হোক আর দুনিয়াতে এসে মারা যাক, একটা মায়ের কোথায় যে কষ্ট হয় শুধু সেই মাই জানে। ফাহমিদ বলল, আমার কিছু বলার নেই নওশাদ। আমি এত বছর পর দেশে এসে এই ঘটনা শুনব কল্পনাও করিনি। তুমি ভাই ক্ষমা করো আমাকে। ভাইয়া, মা আপনারা সামনে আছেন, আপনাদের সামনে বলছি। গিরি যাওয়ার পর বিথি নিশালের জন্য যা করেছে আমি কৃতজ্ঞ থেকেছি তার জন্য, কিন্তু হেরার সঙ্গে আমার সন্তানদের সঙ্গে যা করেছে তার জন্য আমি চাই না বিথির সঙ্গে আমার বা আমার পরিবারের কারো কোনো সম্পর্ক থাকুক। আজকের পরে যদি বিথি তুমি নিশালের সঙ্গে আমার বাসার সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করো, খবর আছে। কখনোই কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবে না, কখনোই নিশালের সঙ্গে কথা বলারও চেষ্টা করবে না। নিশালের নানু উঠে এসে নওশাদের সামনে দাঁড়ালো। তুমি ঠিক কথাই বলেছ, আমাদের আর এখানে আসার মুখ নেই। না মা, আমি আপনার কথা বা আর কারো কথা বলিনি। প্লিজ ভুল বুঝে আমার কষ্টটাকে বাড়িয়ে দিবেন না। আমি শুধুমাত্র বিথির কথা বলেছি। ঠিক আছে বাবা, আজ আমি উঠব। এই বুড়ো বয়সে এত লজ্জা নিয়ে মাথা নিচু করে জীবনে কোনো জায়গা থেকে যেতে হবে ভাবিনি।
এটা আপনার মেয়ের বাসা, আগেও ছিল, এখনো আছে। আপনি না আসলে আমি আর নিশাল কষ্ট পাবো মা। নওশাদ শাশুড়ির হাত ধরে বলল, আপনাকে কথা দিতে হবে, আপনি আসবেন প্লিজ মা। ঠিক আছে নওশাদ, আমি যাওয়ার আগে হেরার সঙ্গে দেখা করে যাব, কথা দিলাম। নিশাল আসবে আপনার সঙ্গে দেখা করতে মা, আপনি ওকে নিয়ে চিন্তা করবেন না একদমই। সবাই চলে যাওয়ার পর নওশাদ একা অনেকক্ষণ লনের চেয়ারে বসেই রইল। বিথি এতটা প্রতিহিংসা পরায়ণ মেয়ে সে সত্যি কল্পনা করেনি। তার কষ্ট হচ্ছে হেরার কথা ভেবে। এতদিন ধরে এই যন্ত্রণা একা সহ্য করলো মেয়েটা। নওশাদ এসে নিজের ঘরে ঢুকলো। হেরা চুপচাপ বারান্দায় বসে আছে। সে পিছন থেকে হেরার ঘাড়ে হাত রাখল। কেউ কোনো কথা বলছে না, চুপ হয়ে আছে। নীরবতাই কত কথা বলে দিচ্ছে দুজনের মাঝে। হেরা নওশাদের হাতটা ধরে রইল শুধু। কিছুক্ষণ পর হেরাই প্রথম বলল, চলেন ছেলের কাছে যাই, ও খুব কষ্ট পাচ্ছে। নওশাদ আর হেরা নিশালের ঘরে ঢুকে দেখে নিশাল উপুর হয়ে শুয়ে তার মাম্মার ছবি দেখছে। ওদের দেখে উঠে বসলো। হেরা নিশালের মাথায় হাত রাখলো। তুমি এত ভেঙে পড়ো না বাবা, আমি ঠিক আছি। নওশাদ ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল, যা হওয়ার হয়ে গেছে বাবা, তুমি কষ্ট পেলে আমি আর তোমার মামুনি অনেক বেশি কষ্ট পাই। আমাদের কে আছে বলো তুমি ছাড়া? তারপর নওশাদ ছেলের মুড ঠিক করার জন্য বলল, তোমার আরো 2-3টা ভাই বোন যখন হবে ওরা তোমাকে বিরক্ত করবে, আমরা বসে বসে দেখব। হাসতে হাসতে বলল নওশাদ, তোমার সব জিনিস ছুঁড়ে ফেলে দিবে, মোবাইল নিয়ে নিবে, এই বাসায় তোমার একার রাজত্বে ভাগ বসাবে, তখন কেমন হবে? নিশাল নিজেও হেসে দিল পাপার কথায়। হেরাও হাসছে নওশাদের কথা শুনে।